প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। আপনারা ভালো আছেন? নিশ্চয়ই ভালো থাকবেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়েই শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। চলছে তীব্র তাপদাহ। এই গরমে কিডনির প্রদাহ কিভাবে হচ্ছে, চিকিৎসা কি, প্রতিরোধ করা যায় কিনা, এই বিষয়গুলো আজকে আমরা জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি চেয়ারম্যান ও অধ্যাপক, নেফ্রোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ স্যার, আমি প্রথমে যে বিষয়টা আপনার জানতে চাইবো যে আসলে তীব্র গরম চলছে, তাপদাহ চলছে, হিট স্ট্রোকের সংখ্যাও অনেক বেড়েই চলেছে। আসলে এই সময়ে কিডনির প্রদাহ কিভাবে হচ্ছে? কিডনি এই মুহূর্তে যে পরিমাণ গরমের প্রভাব, সেই জন্য কয়েকটাভাবে কিডনিকে এফেক্ট করতে পারে। এর মধ্যে একটা হচ্ছে কি পানি স্বল্পতা। মানুষ অনেক গরমে থাকে, পানি স্বল্পতার জন্য হঠাৎ করে আকস্মিক কিডনি বিকল হয়ে যায়। এবং শুধু পানি না, তার সাথে সল্ট, যেটি আমরা লবণও কমে যায়, আকস্মিক কিডনি বিকল হয়ে যেতে পারে। এছাড়া অনেক ক্ষেত্রে অনেক গরমের জন্য যারা পর্যাপ্ত পানি পান করে না, অথবা যারা গরমের মধ্যে থাকে, ফ্যান থাকে না, তাদের অনেক সময় মাসেল ব্রেকডাউন হয়, মানে রেবডোমায়োলাইসিস, সেটা থেকে আকস্মিক কিডনি বিকল হয়ে যেতে পারে। আর যারা এস্টাবলিশ কিডনি ডিজিজে ভুগতেছে, এদের জন্য সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এরা অ্যাকিউট অন ক্রনিক, মানে তাদের হয়তো কিডনির পরিমাণ 2-3 ছিল, কিন্তু এই তাপদাহর জন্য, পানি না খাওয়ার জন্য, ইলেকট্রোলাইট লসের জন্য তাদের কিডনি পরে সাডেনলি বেড়ে যেতে পারে। এমনও হতে পারে যে তাদের ডায়ালিসিস লাগতে পারে। তো এইগুলো হচ্ছে কি এই গরমের সাথে ইফেক্ট। এছাড়া গরমের সাথে বিভিন্ন প্রকার ইনফেকশন হয়, সেই ইনফেকশনের জন্য কিডনির বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আমরা জানি যে একটা গরমের সময় ইনফ্লুয়েঞ্জা হয়, এছাড়া বিভিন্ন ধরনের ইনফেকশন লাইক স্ট্রেপ্টোককাল ইনফেকশন হয়, সেগুলোর জন্য অনেক ক্ষেত্রে কিডনিটা সাডেনলি খারাপ হয়ে যায়। আসলে রেবডোমায়োলাইসিসটা কী ধরনের রোগ এবং গরমের সাথে সম্পর্ক কি, কিডনির সাথে এটা সম্পর্ক? হ্যাঁ, মাসেল ব্রেকডাউন, মানে আমরা যে মাসেল যেগুলো আছে, মাংসপেশি হঠাৎ করে ভেঙে যেতে পারে। ভেঙে গিয়ে তার ভিতরে একটা পিগমেন্ট মায়োগ্লোবিন বলি, সেই মায়োগ্লোবিনটা বের হয়ে আসে, সে কিডনি দিয়ে ফিল্টার হতে পারে না। কিডনির টিউবুলস যেগুলো আছে, অথবা গ্লোমেরুলাস বলি আমরা, যে নেফ্রন গ্লোমেরুলাস, সেটাকে ব্লক করে দেয়, এবং ব্লক করে দেওয়ার জন্য কিডনি আর ফিল্টার করতে পারে না। সো আকস্মিকভাবে কিডনি বিকল হয়ে যায়। এছাড়া যখনই মাসেল ব্রেকডাউন হয়, একটা লবণ আমরা বলি পটাশিয়াম, যেটা সেলের মধ্যে থাকে, সেটা বেড়ে যায়। সো সাডেনলি পেশেন্টের হাইপারক্যালেমিয়া বলি, পটাশিয়ামটা বেড়ে যায় এবং হার্ট বন্ধ হয়ে যেতে পারে। অন্যদিকে যখন কিডনি ফিল্টার করতে পারে না, তখন দেখা যাচ্ছে কিডনির কার্যক্ষমতা লস হয়। সঙ্গে সঙ্গে যদি চিকিৎসা না দেওয়া যায়, এটা খুবই খারাপ, ভয়াবহ কন্ডিশন হতে পারে। সেক্ষেত্রে তখন আপনারা কি চিকিৎসা দেন? আমরা সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে রোগী ভর্তি করতে হয়, এবং সাধারণত আমরা এই রোগীগুলোকে পটাশিয়ামকে ম্যানেজমেন্ট প্রথম করি। আমরা পটাশিয়াম ম্যানেজমেন্টের জন্য কিছু ওষুধ আছে যেগুলো আমরা দেই, ইনজেকশন আছে, সেগুলো দিয়ে দিই। যদি সেগুলোতে কাজ না করে ডায়ালিসিস করতে হবে। ডায়ালিসিস করা হয় তাহলে কি এই রোগীগুলো আবার? হ্যাঁ, যদি সময়মতো ডায়ালিসিস করা যায়, এগুলো সুস্থ হয়ে যাবে। এই গরমে আকস্মিক কিডনি বিকল হতে পারে, কিডনিতে ইনফেকশন হতে পারে। আসলে এই ইনফেকশনটা যে হয়, এটা তার বোঝার উপায় কি? আমরা এই গরমকালে কিছু ইনফেকশন খুব কমন, যেমন ধরেন রেসপিরেটরি ইনফেকশনস, ইনফ্লুয়েঞ্জা, আদার ভাইরাল ইনফেকশনস, ডেঙ্গি, ইভেন চিকুনগুনিয়া। এই ইনফেকশনগুলো কি হয়, যখনই একটা মাত্রাতিরিক্ত ইনফেকশন হয়, তো রক্তে এদের আমরা বলি সেপ্টিসিমিয়া, ব্যাকটেরিমিয়া হয়ে যায়, এবং এই সেপ্টিসিমিয়া আলটিমেটলি কিডনি টিউবুলসকে, গ্লোমেরুলাসকে এফেক্ট করে, এবং আলটিমেটলি অ্যাকিউট কিডনি ইনজুরি, আমরা বলি অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, এটিএন বলে, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস করে, মানে এই কিডনির যে নালি যেগুলো আছে, ছোটো ছোটো নালি, অত্যন্ত মাইক্রোস্কোপিক নালি, সেগুলোতে ভেঙে দেয়, নষ্ট করে দেয়, এবং তখন আর প্রস্রাব হয় না, প্রস্রাব তৈরি মানে ফিল্টার করতে পারে না। যদি সময় মতো রোগীকে পাওয়া যায়, হাই ডোজ অ্যান্টিবায়োটিক লাগে, এবং যদি ডায়ালিসিস পর্যায়ে আছে, ডায়ালিসিস করে দিলে ওগুলো আবার রিজেনারেট করে, আবার ঠিক হয়ে যায়। কিন্তু যদি কোনো কারণে রোগী সময় মতো না আসে, পার্মানেন্ট ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো কারণে যদি প্রস্রাব আস্তে আস্তে কমে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, অথবা পেশেন্ট উল্টাপাল্টা কথা বলে, মানে কথাটা ঠিকমতো ইররিলেভেন্ট টক আমরা বলি, মানে কথা বলার মধ্যে কোনো তার মিল নেই, মানে সামঞ্জস্য নাই, সেই রোগীকে ধরে নিতে হবে তার সল্ট, মানে লবণের স্বল্পতা দেখা দিয়েছে, ঘাটতি দেখা দিয়েছে, সঙ্গে সঙ্গে কোনো হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করাতে হবে। এই কিডনি প্রদাহের যে সিমটমগুলো, লক্ষণগুলো কি নিয়ে আসে স্যার আপনাদের কাছে? কিডনি প্রদাহ বলতে আমরা যদি ইনফেকশন যদি বলি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস,
সংক্রমণ যেটা আমরা বলি, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টের অনেক সিমটম থাকেই না। কেউ কেউ জ্বর নিয়ে আসে, কেউ কেউ প্রস্রাবের রং লাল হয়ে যায়, আবার কেউ কেউ বলে যে আমার প্রস্রাব কমে যাচ্ছে। এবং এদের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে এর একটা কমপ্লেন করে যে প্রস্রাবে জ্বালাপোড়া করে। তো প্রস্রাবে জ্বালাপোড়া করলে তো সেটা ধরে নেওয়াটা খুব সহজ যে প্রস্রাবে ইনফেকশন হয়েছে। যদি জ্বালাপোড়া না করেও ইনফেকশন হতে পারে, পার্টিকুলার ডায়াবেটিক পেশেন্টদের। যারা ডায়াবেটিক পেশেন্ট ওরা বুঝতে পারে না জ্বালাপোড়া, ওদের একটা অটোনমিক নিউরোপ্যাথি হয়, নার্ভের সমস্যা হয়। তো সেক্ষেত্রে ওদেরকে সঙ্গে সঙ্গেই প্রস্রাব পরীক্ষা করলেই ধরতে পারি আমরা যে এখানে পাস সেল বলি আমরা থাকে, কালচার করলে ব্যাকটেরিয়া পাওয়া যায়। সো ট্রিটমেন্ট করলে এগুলো চিকিৎসাযোগ্য। কিন্তু যদি চিকিৎসা না করা যায়, পার্টিকুলারলি ডায়াবেটিক পেশেন্ট, ছোটো বাচ্চা এবং অধিক বয়স যাদের 60-এর উপর বয়স, সেপ্টিসিমিয়া হয়ে যায় এবং এই রোগীগুলো আর ঠিকমতো চিকিৎসা না করলে বাঁচানো যায় না, এদেরকে আইসিইউতে নিতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। প্রেগনেন্ট লেডি যারা এই গরমে, প্রেগনেন্ট যারা গর্ভাবস্থায় আছে, তাদের যদি ইনফেকশন হয় এটা খুবই ভয়াবহ আকার ধারণ করে। পার্টিকুলারলি বাচ্চার ক্ষতি হবে, মারও ক্ষতি হবে। সেই জন্য আমি আমার একটা কমন একটা অ্যাডভাইস হলো যে আপনি অন্তত এই গরমের সময় বেশি পরিমাণ পানি খান, লবণযুক্ত একটু সল্টযুক্ত খাবার খেতে পারেন এবং যতটুকু সম্ভব ছায়া থাকেন এবং আপনাকে খেয়াল করেন যে আপনার প্রস্রাবের পরিমাণ ঠিকমতো আছে কি না। যদি কোনো অবস্থায় মনে করেন জ্বর, প্রস্রাবের জ্বালাপোড়া, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন। এমনি কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা আছে যে সকালে কিন্তু ঘুম থেকে ওঠার পরে সবার প্রস্রাব একটু হলদে বর্ণের হয়ে থাকে, কিন্তু পরে যখন পানি খেয়ে পরে আবার নর্মাল। আসলে সেটা কখন বুঝবে? এটা কি আসলে যে আপনার সকালের প্রস্রাব দেখে বুঝবে না সারাদিনে? না, লাল প্রস্রাব বলতে আসলে হলুদ প্রস্রাব না। হলুদ প্রস্রাব অনেক সময় দীর্ঘ সময় থাকলে লালের মতো মনে হয়, কিন্তু সকালের প্রস্রাবের পরেও সে যদি বলে দিনের বিভিন্ন সময় প্রস্রাব করলে সেটা লাল আসতেছে, তাইলে সেটা অবশ্যই খুব সিভিয়ার, মানে একটা অ্যাকসেপ্ট করতে হবে যে এটা কিছু একটা আছে। আর একটা সহজভাবে দেখা যায়, একটা টেস্ট টিউবে যদি প্রস্রাব নেয় এবং 3টা টেস্ট টিউবে নিয়ে যদি দেখে একই রকম কালার, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। শিশুদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা এই ইনফেকশনটা প্রবণতা বেশি দেখি এবং শিশুদের জন্মগতভাবেও কিন্তু কিডনিতে অনেক ধরনের সমস্যা নিয়ে আসে। আপনাদের কাছে কি কি শিশুদের ক্ষেত্রে অনেক কারণে কিডনি ইনফেকশন হয়। কিছু কিছু শিশুদের প্রস্রাবের নালীতে একটু সমস্যা থাকে জন্মগতভাবে। যেমন ধরেন আমরা বলি ফাইমোসিস, প্যারাফাইমোসিস বলি, যে প্রস্রাবের নালীর মুখে প্রতিবন্ধকতা থাকে। অনেক সময় ইউরেথ্রাল স্ট্রিকচার পাওয়া যায়, বা যেটা প্রস্রাবের নালী। আবার কিডনির মধ্যে একটা ইউরেটার থাকে, সেই ইউরেটার স্ট্রিকচার থাকে। পেলভিউরেটিক জাংশন অবস্ট্রাকশন বলে, পিউজা বলি, সেখানে অবস্ট্রাকশন থাকে। তো সেক্ষেত্রে যদি থাকে তাহলে এই পেশেন্ট প্রায়ই বলবে যে পেশাবে জ্বালাপোড়া করে, কান্নাকাটি। ছোটো বাচ্চারা কিন্তু বলতে পারে না যে তার পেছনে জ্বালাপোড়া করে। 2 বছরের নিচে বাচ্চারা যে প্রায়ই দেখা যায় কান্নাকাটি করবে। কান্নাকাটি করা মানে তার এখানে যন্ত্রণা হচ্ছে, তলপেটে যন্ত্রণা হচ্ছে, জ্বালাপোড়া করতেছে। তাদের সঙ্গে সঙ্গে প্রস্রাব পরীক্ষা এবং আদার রেডিওলজিক্যাল পরীক্ষা, যেগুলো আমরা এক্সরে করি, আলট্রাসোনোগ্রাম করলে আমরা ধরতে পারি যে তার একটা জন্মগত ত্রুটি আছে। এবং এই ত্রুটিগুলো যদি সঙ্গে সঙ্গে সারানো না যায়, তা ওরা আর আকস্মিক কিডনি, ওরা ধীর গতিতে কিডনি বিকল, যেটা আর জীবনের চিকিৎসাযোগ্য না, সেই পর্যায়ে চলে যায়। সেই জন্য অভিভাবকদের আমি এটা বলি প্রায়, আপনার বাচ্চা যদি এমন হয় যে কান্নাকাটি করে অথবা জ্বর লাগে অথবা জ্বর আসে, অবশ্যই তার প্রস্রাব পরীক্ষা, তার একটা আলট্রাসোনোগ্রাম পরীক্ষা বা দেখান পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট অথবা নেফ্রোলজিস্টকে দেখান যে তার কী কারণে এটা হচ্ছে। যদি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এইটা মানে চিকিৎসাযোগ্য, সার্জারি করলে ভালো হয়ে যায়। স্যার, কোনো কোনো সময় আমরা দেখি যে শিশুদের মুখ ফুলে যাচ্ছে, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে তার কোনো সময় দেখা যায় তার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে শিশুদের। এটা আসলে আপনারা কিভাবে? শিশুদের বেশ কিছু কারণে প্রস্রাবে রক্ত যায়, মুখ ফুলে যায়, প্রেশার বেড়ে যায়। এর মধ্যে অন্যতম কারণ হলো পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস আমরা বলি, মানে সংক্রমণ কিডনিতে ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য হয়। সবচেয়ে কমন পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস আমরা বলি, বাচ্চাদের হয়, সাধারণত কাদের হয়। কোনো বাচ্চারা আসে, এটা মুখ ফুলে নিয়ে চলে আসে, প্রস্রাবে লাল রক্ত যায়, লাল হয়ে যায় প্রস্রাব এবং ব্লাড প্রেশার বেড়ে যায়। এদের স্কিনে ইনফেকশন থাকে অথবা গলাতে একটা ইনফেকশন থাকে। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে দেখা যায় হঠাৎ করে তার প্রেশার বেড়ে গেছে, প্রস্রাব কমে যাচ্ছে, প্রস্রাব লাল হচ্ছে এবং ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এটাকে আমরা বলি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই রোগীগুলো চিকিৎসা করা খুবই জরুরি, কারণ ওরা কিডনির জন্য মারা যাবে না, ওরা মারা যাবে ব্লাড প্রেশারের জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই এদের হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি বলি আমরা, ওদের উচ্চ রক্তচাপ এত বেশি হয় যে ওরা আনকনশাস হয়ে মারা যায় অথবা হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে। যদি কোনো কারণে এরকম হয়, সঙ্গে সঙ্গে নিয়ার বাই কোনো ডাক্তার যেতে হবে, তাকে ব্লাড প্রেশার ওষুধ দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই রোগগুলো ভালো হয়ে যায় যদি এই চিকিৎসাগুলো করা যায়। আদারওয়াইজ গ্রেভ কমপ্লিকেশন ডেভেলপ করে। ওদের রেনাল ফেলিয়ার খুব এটা হয় না, বাট কোনো ক্ষেত্রে অ্যাডাল্টে হয় রেনাল ফেলিয়ার। বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় ওদের হার্ট ফেলিয়ারে
অথবা হাইপারটেনশন এনকেফালোপ্যাথি। এত ব্লাড প্রেশার বাড়ে, পেশেন্ট আনকনশাস হয়ে যায়। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। শিশুদের তো আসলে ব্লাড প্রেশার আমরা সাধারণত মানি না, মানে মাপি না আর কি, দেখি না। তো সেক্ষেত্রে আসলে কখন আমাদের শিশুদের ব্লাড প্রেশার, যদি কোনো কারণে কোনো শিশু এরকম আসে, কোনো কারণে যদি এরকম সিমটম নিয়ে আসে এবং যদি বলে যে 7 দিন আগে, 10 দিন আগে, 2 সপ্তাহ আগে তার স্কিন ইনফেকশন ছিল, এখন তার মুখ ফুলে যাচ্ছে, প্রস্রাবে রক্ত যাচ্ছে, ব্লাড প্রেশার মাপতেই হবে। মাপলে আমরা উচ্চ রক্তচাপ পাবো। এইটা ছাড়া আরও কিছু কারণে প্রস্রাবের মধ্যে লাল রক্ত যেতে পারে, মুখ একটু ফুলে যেতে পারে। এর মধ্যে একটা কারণ হচ্ছে কি, আমরা বলি জন্মগত কিছু কিডনি রোগ আছে, যেগুলো যেমন থিন বেজন ডিজিজ বলে একটা কন্ডিশন হয়, যেখানে জন্মগতভাবে তার যে গ্লোমেরুলাস, যেটা বলি নেফ্রনের প্রথম পোর্শনটা, সেটা একটা থিন থাকে, সো দ্যাট আরবিসিটা বেরোয় যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে অ্যালপোর্ট সিনড্রোম বলে একটা কন্ডিশন আছে, সেক্ষেত্রে আরবিসিটা রক্তটা প্রস্রাবে চলে আসে। আবার আরেকটা কন্ডিশন আছে যেটা আইজিএ নেফ্রোপ্যাথি আমরা বলি, যেটা খুবই কমনেস্ট একটা গ্লোমেরুলাইটিস, সেটার ক্ষেত্রে আরবিসি আসতে পারে। তো আমরা আসলে মেইন জিনিসটা হচ্ছে, যদি একটা পেশেন্ট আসে তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা বলতে পারবো যে এটা কি কারণে আসলে তার প্রস্রাবে রক্ত যাচ্ছে। তবে যাই হোক, যে কারণেই হোক না কেন, প্রস্রাবে কখনো রক্ত যেতে পারে না নর্মালি। যখনই রক্ত যাবে মনে করে নিতে হবে যে এটা কোনো গ্রেভ, খুব খারাপ কোনো কারণে হচ্ছে। এই শিশুদের প্রস্রাব ফেনা ফেনা হয়, অনেক মারা কিন্তু একটু আতঙ্কিত হয়ে যায় যে প্রস্রাব ফেনাযুক্ত বা একটু দুর্গন্ধযুক্ত হয়। সেরকম স্যার কোনো কন্ডিশন আছে? হ্যাঁ, ছোটো বাচ্চাদেরও হতে পারে, অ্যাডাল্টেরও, বড়দেরও ফেনা হতে পারে। ফেনা, আমাদের এখানে একটা কনসেপ্ট ভুল আছে, অনেকে বলে যে প্রস্রাবে ফেনা হয়। প্রস্রাবে ফেনা 2 কারণে হতে পারে। একটা হচ্ছে কি, বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় বা বড়দেরও হতে পারে, প্রোটিন অধিক পরিমাণে যদি প্রস্রাবে প্রোটিন যায়, অথবা অধিক পরিমাণে ইনফেকশন হয়, এই 2টা কারণে ফেনা হতে পারে। এমনি প্রস্রাব ঘোলা হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে, প্রোটিনের জন্য হতে পারে। খুব ফসফেট যদি যায় প্রস্রাবে, তাও ঘোলা হতে পারে। তো এটা আমরা কীভাবে বুঝবো? যদি কারোর বলে যে আমার প্রস্রাবে ফেনা হয়, দুর্গন্ধ হয়, সাথে প্রস্রাবে জ্বালাপোড়া করে, তলপেটে ব্যথা করে, তার ধরে নিতে হবে যে ইউটিআই ইনফেকশনস। আবার কেউ যদি বলে না, আমার কিছুই না, আমার প্রস্রাবটা একটু ঘোলা হচ্ছে, পাটা ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, তাহলে এটা গ্লোমেরুলাইটিস। বাচ্চাদের ক্ষেত্রে আপনার নেফ্রোটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে। আবার যদি বলে না, আমার মুখটুক ফুলে না, কিন্তু মাঝে মধ্যে প্রস্রাবের সাথে একটু ঘোলা মনে হয়, সেটা ফসফেটস, সেই ফসফেট হতে পারে। এগুলো বোঝার খুব সহজ একটা উপায়, টেস্ট টিউবের মধ্যে ইউরিন নিয়ে যদি হিট কোগুলেশন টেস্টগুলো করলেই বোঝা যাবে এটা প্রোটিন নাকি ফসফেট। আর একটা প্রস্রাব যে মাইক্রোস্কোপি করলে আমরা বুঝতে পারবো যে এটা ইনফেকশন আছে কিনা। সো খুব অল্প দামে পরীক্ষায় আমরা এই রোগগুলোকে আইডেন্টিফাই করতে পারি। স্ট্রিপ পাওয়া যায় আজকাল, এই স্ট্রিপ দিলেই, প্রস্রাবে দিলেই চলে আসে প্রোটিন নাকি প্রোটিন আরবিসি নাকি প্রোটিন, সব চলে আসে এর মধ্যে, সব ব্লাড সুগার চলে আসে। সো এটা আমরা দিয়ে বুঝতে পারবো, স্ট্রিপ দিয়ে স্বাভাবিক বুঝবো যে তার প্রস্রাবে প্রোটিন। আজকাল গ্রামের মেয়েরা পর্যন্ত এসে বলতে পারে, স্যার আমার বাচ্চার তো প্রোটিন 2+, কারণ ওই স্ট্রিপ দিয়ে বুঝে ফেলেছে। সো দ্যাট এটা খুব ইজি হয়ে গেছে আজকাল। তো সেক্ষেত্রে প্রোটিন যদি 2+ হয় বা যদি প্রোটিন লস হয়, তো তার ট্রিটমেন্টটা কি হয়? প্রোটিনটা 2+ তো হলো আমরা এটা কোয়ালিটেটিভ দিয়ে কোয়ান্টিফিকেশন করতে হয়, যেটি 24 ঘন্টার প্রস্রাবের প্রোটিন পরীক্ষা অথবা স্পট ইউরিনারি এসিআর, পিসিআর, এগুলো করে আমরা যদি দেখি যে প্রোটিনের মাত্রা 3 গ্রামের বেশি অথবা পিসিআর 1 গ্রামের বেশি হয়, আমরা সাধারণত বাচ্চা না হলে অ্যাডাল্টের ক্ষেত্রে বায়োপসি করতে হয়। কিডনি বায়োপসি করে আমরা দেখি যে কী কারণে, অনেকগুলো কারণে এরকম প্রোটিন যায়, কী কারণে তার প্রোটিনটা যাচ্ছে। যদি দেখি না এটা বাচ্চা মানুষ, বয়স হয়তো 3-4 বছর, 5 বছর, সেক্ষেত্রে আমরা সাধারণত বায়োপসি করি না। আমরা ধরে নেই এটা মিনিমাল চেঞ্জ বলে একটা কন্ডিশন, এটা হয়েছে, আমরা চিকিৎসা দিয়ে দিই, প্রেডনিসোলন জাতীয় ওষুধ আছে, এগুলো দিয়ে আমরা চিকিৎসা করি। অ্যাডাল্টের ক্ষেত্রে অবশ্যই বায়োপসি করতে হবে, কারণ বায়োপসি না করলে আমরা বুঝতে পারি না যে কোন ডিজিজে এই প্রোটিনটা যাচ্ছে। আর প্রত্যেকটা ডিজিজের চিকিৎসার মাত্রা, ওষুধের মাত্রা এবং চিকিৎসা আলাদা, সেই জন্য বায়োপসিটা খুব জরুরি। স্যার, কিন্তু অ্যাডাল্ট বা সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারাই বলে থাকেন যে আপনি ইউরিনটা টেস্ট করবেন যে প্রোটিন যাচ্ছে কিনা। তো প্রোটিন গেলে আপনি মনে করবেন যে তার কিডনিতে কোনো সমস্যা আছে। এই সিনিয়র সিটিজেনদের যে প্রোটিন যাওয়া ইউরিনের সাথে, এটা আসলে কি? প্রোটিন অ্যাডাল্টের ক্ষেত্রে যখনই প্রোটিন যায়,
সেটা একটা মনে রাখতে হবে, যদি ডায়াবেটিস থাকে তার, এবং ডায়াবেটিস রোগীর যদি প্রোটিন যায়, তো ধরে নিতে হবে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, মানে ডায়াবেটিস যদি কিডনিতে এফেক্ট করছে সেই জন্য প্রোটিন যাচ্ছে। যদি তার ডায়াবেটিস না থাকে, ব্লাড প্রেশার লং স্ট্যান্ডিং আছে, সেই ব্লাড প্রেশার থেকে প্রোটিন যেতে পারে। আরেকটা কন্ডিশন আমরা যেটা গ্লোমেরুলার জন্য কিডনির ছাকনির প্রদাহ, সেই জন্য প্রোটিন যায়, মোস্ট কমনেস্ট কজ। তো এগুলো হচ্ছে কি বাচ্চাদের আর অ্যাডাল্টের ব্যাপার না, যদি বড়দেরও হয় আমরা এটা ভালো করে দেখতে হয় যে কী কারণে প্রোটিন যাচ্ছে। বড়দেরও একটা কন্ডিশন বলি প্রস্টেটাইটিস, অনেক সময় প্রস্টেটে ইনফ্ল্যামেশন যদি হয় সেই প্রোটিনটা যেতে পারে, বা এইসব ক্ষেত্রে 1 গ্রামের বেশি কখনোই হয় না। যদি কোনো কারণের প্রোটিন 2 গ্রাম বা 3 গ্রাম হয়ে যায়, তার চিকিৎসার জন্য বায়োপসি করতে হবে, পার্টিকুলারলি অ্যাডাল্ট। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত প্রথম দিকে কোনো বায়োপসি করি না, প্রথম আমরা চিকিৎসা দিয়ে দিই। চিকিৎসায় কোনো রেসপন্ড করলো না, অথবা চিকিৎসায় রেসপন্ড করলো স্টিরয়েড, তার উপর সে ডিপেন্ডেন্ট হয়ে গেল, তখন বায়োপসি করতে হবে, করে দেখতে হবে যেটা কী কারণে হচ্ছে। তো কেউ যদি চিকিৎসা না করে, অবহেলা করে, তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে? কারো যদি প্রোটিন যায় এবং সে যদি খেয়াল না করে, তাহলে দেখা যাচ্ছে ওভার দ্য পিরিয়ড অফ 3 to 4 ইয়ার্স এই প্রোটিন যেতে 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 একসময় তার নেফ্রনের যে গ্লোমেরুলাস সেটা ব্লক হয়ে যাবে। তো ব্লক হওয়ার পরে তার প্রথম ব্লাড প্রেশার বাড়া শুরু করবে, এবং আলটিমেটলি সমস্ত কিডনির ফিল্ট্রেশন যে মেকানিজম, যে ছাঁকনির যে মেকানিজম, সব বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে গেলে ছাঁকনি দিয়ে সব শরীরের যত বর্জ্য পদার্থ বের হবে না, এগুলো জমা হবে, দ্যাট ইজ কিডনি ফেল করবে। এখন যদি কিডনি ফেল করে, তাহলে আমরা কীভাবে বুঝবো? আমরা বোঝা কিছু জিনিস ক্লিনিক্যালি, মানে আমরা রোগীর সিমটম থেকে বুঝতে পারি। রোগীরা বলে যে অবসাদগ্রস্ত লাগে, অ্যানিমিয়া হয়, কেউ কেউ বলে যে খাওয়ার রুচি থাকে না, বমি হয়, খুব দুর্বল লাগে, এবং কেউ কেউ বলে যে সমস্ত শরীরে চুলকানো হয়। তো এই ক্ষেত্রে আমরা এগুলো যদি যে রোগীগুলো কমপ্লেন করে, সঙ্গে সঙ্গে আমরা কিডনিতে একটা পরীক্ষা করি, কিডনির সিরাম ক্রিয়েটিনিন এবং ইউরিয়া। সিরাম ক্রিয়েটিনিনটা মোস্ট স্পেসিফিক, দেখা যায় সিরাম ক্রিয়েটিনিন বাড়তি পাই, এবং তার সাথে ইজিএফআর, আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন, এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা আমরা ক্যালকুলেট করে দেখি। কোনো কারণে যদি একটা পেশেন্টের ক্রিয়েটিনিন 500 মাইক্রোমোলের বেশি হয়, ধরে নেওয়া যায় সিভিয়ার রেনাল ফেলার হয়ে গেছে, এবং তার সেক্ষেত্রে ইজিএফআর 15-র নিচে নেমে যায়। যদি তার এটা প্রোগ্রেসিভলি বাড়তে থাকে এবং ইজিএফআর 10-এর নিচে নেমে যায়, ক্রিয়েটিনিন 750 or 800-এর বেশি হয়ে যায়, তাকে কিডনি রিপ্লেসমেন্ট থেরাপি বলে, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্টেশন, যে কোনো একটা যেতে হবে। স্যার এই প্রসঙ্গে আসি স্যার, আসলে ডায়ালাইসিসটা একটু ব্যয়বহুল, অনেকের জন্য একটু মানে এই ব্যয়টা একটা কষ্টসাধ্য হয়ে যায় আর কি। আপনারা চেষ্টা করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল সহ কিডনি হাসপাতাল বিভিন্ন জায়গায় ডায়ালাইসিস চালু আছে, কিন্তু আসলে রোগীর সংখ্যা এত বেশি যে অনেক সময় তাদের ক্ষেত্রে এটা এই সুবিধাটা নেওয়াটা একটা হিমশিম খেতে হয়। স্যার এটা স্যার অল্টারনেট কোনো পদ্ধতি আছে কিনা, যেটা আপনি বলছেন যে রেনাল ট্রান্সপ্লান্ট, সেটা কি আমাদের দেশে হয়? হ্যাঁ, আমাদের দেশে ট্রান্সপ্লান্ট হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে এখন সপ্তাহে 2টা ট্রান্সপ্লান্ট হচ্ছে। আমরা চেষ্টা করতেছি যে সপ্তাহে 3টা যাতে ট্রান্সপ্লান্ট হয়, এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের প্রতিটা ট্রান্সপ্লান্ট শতভাগ সাকসেস। আমাদের এখানে যে ট্রান্সপ্লান্ট টিম, যেটা আমরা নেফ্রোলজি, ইউরোলজি মিলিতভাবে করি, অত্যন্ত দক্ষ, এবং আমাদের জটিলতাও খুব কম। ট্রান্সপ্লান্টটা হচ্ছে কি সবচেয়ে বেস্ট চিকিৎসা। এটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, একটা গাড়ির টায়ার নষ্ট হয়ে গেলে আপনি গাড়ির টায়ার বদলানোটাই ভালো, সো দ্যাট ইউ ক্যান জাস্ট রিপ্লেস দ্য হোল থিং। এরকম যদি কিডনি নষ্ট হয়ে যায়, যদি আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করেন, তাহলে কিডনির সমস্ত ফাংশনটা রিভার্স হয়ে গেল, সো পেশেন্ট ভালো থাকে। ডায়ালাইসিস শুধুমাত্র তার এক্সক্রিটরি ফাংশনটা, মানে যে জিনিসটা সে নরমালি করতে পারছে না সেটা আর্টিফিশিয়ালি মেশিনের সাহায্যে সে করে পানি দিচ্ছে। এবং বর্জ্যটা বের করে দেয়, কিন্তু তার এন্ডোক্রাইন ফাংশন, আরও অনেক ফাংশন, সিনথেটিক ফাংশন যেগুলো আছে, সেগুলো হয় না, রিটার্ন হয় না, সো দ্যাট পেশেন্ট সবসময় একটু খারাপই থাকে। তো সেই জন্য বলা হচ্ছে, আমি বলবো যে ট্রান্সপ্লান্টেশন ইজ দ্য বেস্ট, যদি কেউ করতে পারে, এবং এই ট্রান্সপ্লান্টের জন্য অবশ্যই একটা ডোনার লাগে। যে আমরা আশা করি যারা কিডনি রোগী আছেন, যারা ট্রান্সপ্লান্টের জন্য আপনাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আপনাদের সহায়তা নিতে পারে, অবশ্যই তাদের জন্য উপকার আসবে। অবশ্যই। প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমরা জানলাম কিডনির বিভিন্ন প্রদাহ, এই গরমে কিডনির কী কী সমস্যা হয় এবং তার সমাধান কী। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।